পৃথিবীর সবচেয়ে ধনী দেশ আমেরিকা, কিন্তু জানেন কি তারাই আবার বিশ্বব্যাংকের সর্বোচ্চ লোন গ্রহীতা। অর্থাৎ ধনী হওয়া মানেই ঋণমুক্ত থাকা নয়, বরং স্মার্টভাবে লোন ব্যবহার করাই ধনী হওয়ার মূল মন্ত্র। আর দেখুন না, কিছুদিন আগেও সবাই মজা করছিল রবার্ট কিওসাকি, যিনি মানুষকে অর্থনৈতিক জ্ঞান দিয়ে থাকেন, অথচ তিনি নাকি দেউলিয়া হয়ে গেছেন, হাজার কোটি টাকার ঋণে ডুবে গেছেন। কিন্তু পরে জানা গেল তিনি ব্যাংক থেকে হাজার কোটি টাকার লোন নিয়ে রিয়েল এস্টেটে ইনভেস্ট করেছিলেন, যেখান থেকে তার ইনকাম কয়েক বছরের মধ্যেই সব লোন শোধ করে তাকে বিলিয়নার বানিয়ে দেবে। Well, in one of your YouTube videos, you actually said that you're currently $600 million in debt. 1.2 billion. 1.2 billion, okay. তো এখন প্রশ্ন হলো, লোন নেওয়াই যদি ধনী হওয়ার সিক্রেট হয়, তাহলে গরিব মানুষেরা লোন নিয়ে কেন কিস্তি শোধের চিন্তায় রাতে ঘুমাতে পারে না? আর কেন কেউ কেউ তো প্রেসারে বাড়ি থেকে পালিয়ে যাবার চিন্তাও করে? উত্তরটা খুবই সহজ। ধনীরা লোন নেয় ধনী হওয়ার জন্য, আর গরিবেরা লোন নেয় ধনী দেখানোর জন্য। ধনীরা লোন নেয় রিয়েল এস্টেট ব্যবসার ইনভেস্টমেন্টের জন্য, আর গরিবেরা লোন নেয় বাড়ি বানানোর, গাড়ি কেনার বা ধনী দেখানোর জন্য। এই এক পার্থক্যই আজ পৃথিবীর ধনী আর গরিবকে আলাদা করে রেখেছে। আর ভাইজান, আপনি যদি এই সূক্ষ্ম পার্থক্যটা বুঝে ফেলেন, তাহলেই শুরু হবে আপনার টাকা দিয়ে টাকা বানানোর যাত্রা। এবারে আসি দ্বিতীয় অ্যাসেট আইডিয়াতে, যেটা সাম্প্রতিক সময়ে আমার পার্সোনাল ফেভারিট লিস্টে চলে এসেছে। কারণ পৃথিবীর বড় বড় ইনভেস্টররা হঠাৎ করেই যেন পাগলের মতো এতে ইনভেস্ট করা শুরু করেছে। আর কেন করবে না? মাত্র এক বছরে এক ধাক্কায় এর দাম বেড়েছে প্রায় 2.5 গুণ। অনেকে স্বর্ণের অতিরিক্ত দামের কারণে এতে ইনভেস্ট করতে পারেন না। তাদের জন্য দুর্দান্ত বিকল্প হতে পারে বর্তমানের সবচেয়ে আলোচিত অ্যাসেট রূপো। কারণ অসংখ্য রিসার্চ বলছে, যখন সবাই স্বর্ণ নিয়ে ব্যস্ত, তখন অগোচরে ভবিষ্যতে সোনার থেকেও নাকি বেশি প্রফিট দিতে পারে রূপো। স্বর্ণের পাশাপাশি রূপার দিকেও বাড়ছে বিনিয়োগকারীদের নজর। ব্লুমবার্গ বলছে, বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিনিয়োগকারীরা 100 মিলিয়ন আউন্সের বেশি রূপা নিজেদের সংগ্রহে রেখেছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে রূপার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এতে এক লাফে রূপার দাম যতটা বাড়লো, তা বাংলাদেশের ইতিহাসে এর আগে আর কখনো দেখা যায়নি। তো চলুন দেখি রূপোর দাম হঠাৎ এত বাড়ছে কেন। এটা কি সত্যি স্বর্ণের থেকেও বেশি প্রফিট দিতে পারে? আর আমরা বাংলাদেশ থেকে কিভাবে এতে ইনভেস্ট করতে পারি? পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে হলে আমাদের একটু ছোট করে রূপোর ইতিহাসটা জানতে হবে, তবেই আমরা রূপোর আসল রূপটা বুঝতে পারবো। সময়টা ছিল 1973, যখন আমেরিকার এক বিলিয়নিয়ার পরিবারের 3 ভাই ডলারের দাম পড়তে দেখে রূপোতে ইনভেস্ট করা শুরু করে। তখন প্রতি আউন্স রূপোর দাম ছিল মাত্র $1.5 থেকে $2। তো ওই 3 ভাই তখন এত বেশি পরিমাণ রূপো কিনে যে বলা হয় সমগ্র পৃথিবীর 3 ভাগের 1 ভাগ রূপো তখন তাদের কাছে ছিল। ফলে এত বেশি পরিমাণ রূপো কেনায় বাজারে হঠাৎ করে এর সংকট তৈরি হয়। ফলাফল 1979 সালে রূপোর দাম পৌঁছে যায় $1.5 থেকে ইতিহাসের সর্বোচ্চ $50। মানে মাত্র 6 বছরে দাম বেড়ে যায় 25 গুণ। রূপোর দাম এত বাড়ছে দেখে মানুষ ভেবে বসে রূপোই হবে ভবিষ্যতের আসল সম্পদ। তাই তারা ব্যাংক থেকে লোন নিয়ে জমি জমা বিক্রি করে রূপো কিনতে শুরু করে। যে ব্যাপারটা দেখে আমেরিকার গভর্নমেন্ট ভয় পেয়ে যায়। তারা বুঝে যায় এভাবে চলতে থাকলে পৃথিবীর অর্থনীতি চরম সংকটের মুখে পড়বে। ফলে গভর্নমেন্ট 1980 সালের 27 মার্চ ঘোষণা করে, এখন থেকে কেউ আর রূপো কিনতে পারবে না, শুধু বিক্রি করতে পারবে। এই ঘোষণার পর একদিনেই রূপোর দাম 50 থেকে নেমে আসে $10। আর ওই 3 ভাই বিলিয়নিয়ার থেকে দেউলিয়া হয়ে যায়। সেই সাথে দেউলিয়া হয় অসংখ্য সাধারণ মানুষ। এই ঘটনা ইতিহাসে ব্ল্যাক থার্সডে নামে পরিচিত। এরপর রূপোর দাম আর তেমনটা বাড়েনি, কিন্তু সময় বদলেছে। 2025-এ এসে রূপোর দাম আবার ভেঙে দিয়েছে গত 40 বছরের রেকর্ড। স্বর্ণের মতোই এর দামও বাড়ছে হু হু করে। ইতিহাস দেখলে বোঝা যায় স্বর্ণ কখনোই রূপোর মতো মানুষকে ধোঁকা দেয়নি। এর কারণ স্বর্ণ প্রতি বছর প্রায় 3000 টন মাইন করে বের করা হয়, যার মাঝে 31 টন স্বর্ণই প্রতি মাসে চায়না সরকার কিনে রাখে। ফলে স্বর্ণ যেমন একদিকে লিমিটেড এডিশন, তেমনি এর চাহিদাও অবিশ্বাস্য রকম বেশি। তাই এর দাম কখনোই কমেনি, কেবল বেড়েছে। কিন্তু রূপোর বিষয়টা ভিন্ন। রূপো স্বর্ণের মতো এতটা স্থির নয়। তাহলে প্রশ্ন, হঠাৎ কেন রূপোর দাম বাড়ছে? আবার কি কোনো 3 ভাইয়ের আগমন ঘটেছে? না, তবে আগমন ঘটেছে অনেক কিছুরই। বর্তমান সময়ে পূর্বের থেকে রূপোর ব্যবহার বেড়েছে বহুগুণ। আজকের দিনে রূপো শুধু অলংকার নয়, এটা ব্যবহৃত হচ্ছে ইলেকট্রনিক কার, সোলার প্যানেল, স্মার্টফোন, ডিফেন্স ইকুইপমেন্ট, চার্জিং পয়েন্ট, এমনকি ইভি এর প্রতিটি
প্রতিটি গাড়িতে 50 গ্রাম রূপো ব্যবহার করা হচ্ছে, যেটা 1 বছর আগেও হয়নি। তাই বলা যায় বর্তমান ও ভবিষ্যতের সব প্রযুক্তির হৃৎপিণ্ড হতে যাচ্ছে এই রূপো। তাছাড়া স্বর্ণের দাম বেশি হয়ে যাওয়ায় মানুষ জুয়েলারির জন্য রূপোর দিকে ঝুঁকছে। এছাড়াও একটি গোপন কারণ রয়েছে। আমি আগেও বলেছিলাম শেয়ার বাজারে ধস নামলে গোল্ড এবং সিলভারের দাম বাড়ে, কারণ তখন ইনভেস্টররা নিরাপদ আশ্রয় খোঁজে ফিজিক্যাল অ্যাসেটে। আপনারা জানেন 2025 সাল শেয়ার বাজারের জন্য একটা বাজে সময়, ফলে সব মিলিয়ে রূপোর দাম বাড়ছে। বিশ্বের বড় বড় ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা বলছেন রূপোর দাম আরো বাড়বে, তারপর গিয়ে সাময়িকভাবে কমবে। কমার কথা শুনে ভয় পাবেন না, একটা সূত্র মাথায় রাখবেন। সকল ইনভেস্টররা কেনে যখন দাম কমে, আর সাধারণ মানুষ কেনে যখন দাম বাড়ে। বিশ্বের সবচেয়ে ধনী ইনভেস্টর ওয়ারেন বাফেট কখনো স্বর্ণে ইনভেস্ট করেননি, তিনি ইনভেস্ট করেছিলেন রূপোয়। 1997 সালে ব্ল্যাক থার্সডের পর রূপোর দাম যখন একদম নিচে নেমে গিয়েছিল, তখন তিনি 130 মিলিয়ন আউন্স রূপো কিনেছিলেন, কারণ তিনি জানতেন এর দাম আর নিচে নামা সম্ভব নয়, এখন শুধু উপরে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে আপনার করণীয় কি? আপনি কি দর্শক হয়েই কেবল দেখবেন, নাকি রূপোতে ইনভেস্ট করবেন? বিশেষজ্ঞদের মতে অবশ্যই করা উচিত, তবে সেটা আপনার সমগ্র পোর্টফোলিওর 3 থেকে 5%-এর বেশি না। কোথাও ঘুরতে যাওয়ার আগে যেমন আপনি শার্ট পরেন, প্যান্ট পরেন, ভালো জুতো পরেন, আর হাতে একটা ঘড়ি পরেন, রূপো হচ্ছে আপনার হাতের সেই ঘড়ি। ঘড়ি ছাড়া যেমন আপনাকে পরিপূর্ণ রেডি মনে হবে না, তেমনি রূপো ছাড়াও আপনার পোর্টফোলিও কমপ্লিট হবে না। এখন বলি বাংলাদেশ থেকে আপনি কিভাবে রূপো ইনভেস্ট করতে পারবেন। 3টি উপায় আছে। প্রথম, ফিজিক্যাল সিলভার, অর্থাৎ রূপোর বার বা কয়েন, যেটা আপনি যে কোনো ভালো জুয়েলারি দোকানেই এখন 925 বা 999 পিউরিটির পাবেন। তবে কেনার আগে অবশ্যই বিশুদ্ধতার স্ট্যাম্প, রসিদ ও রিটার্ন পলিসি দেখে নেবেন, কারণ অনেক সময় বাজারে নকল বা কম মানের রূপো ঘুরে বেড়ায়। দ্বিতীয়, অনলাইন থেকে কেনা। আমি এটা ব্যক্তিগতভাবে সাজেস্ট করি না, আর বাংলাদেশের এমন কোনো ট্রাস্টেড সাইট সম্পর্কেও আমার জানা নেই। তৃতীয়, ডিজিটাল রূপো বা ইটিএফ। শেষ কথা, রূপো এখন কেবল ধনীদের ইনভেস্টমেন্ট নয়, সচেতনদের ইনভেস্টমেন্ট। তাই এখন থেকেই যদি একটু একটু করে শুরু করেন, আগামী 10 বছর পর হয়তো দেখবেন রূপো ছিল আপনার নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের ইনভেস্টমেন্ট সিদ্ধান্ত। তৃতীয় লাভজনক অ্যাসেটটি আমার জীবনের প্রথম অ্যাসেট। ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের। রাস্তার পাশে আমাদের একটা ছোট্ট জমি ছিল, কিন্তু বছরের পর বছর সেটি পড়েছিল অযত্নে, কারণ তখন আমরা জানতাম না কিভাবে টাকা দিয়ে টাকা বানাতে হয়। একদিন হঠাৎ দেখি আমাদের পাশের জমিটা বিক্রি হয়ে গেছে। যিনি কিনেছেন তিনি একজন বড় ব্যবসায়ী, এবং সেখানে তিনি তৈরি করছেন একটা ময়দার মিল। স্বাভাবিকভাবেই তিনি আমাদের জমিটাও কিনতে চান, আর দারুণ একটা অফার দেন। আমার বাবা সেই অফারে প্রায় রাজিও হয়ে গিয়েছিলেন, কিন্তু আমার ভেতরটা কেন যেন না বলছিল। আমি বাবাকে বলেছিলাম বিক্রি করে দিও না, দেখি এটা থেকে কিছু করা যায় কিনা। শেষ পর্যন্ত আমরা জমিটা বিক্রি করিনি, বরং সেই জমিটা আমরা একজন পরিচিত ব্যবসায়ীর কাছে ভাড়ায় দেই। তিনি জায়গাটা পরিষ্কার করে সেখানে সিমেন্টের খুঁটি তৈরি করতেন। তারপর সময়ের সাথে সাথে আমরা সামনের অংশে একটি ছোট্ট দোকান গড়ে তুলি, সেটাও ভাড়ায় দেই। আজ স্বাভাবিকভাবেই ওই জায়গার দাম 10 বছরে বেড়েছে কমপক্ষে 10 গুণ। এছাড়াও সামনের দোকান ও পেছনের জমি ভাড়া থেকেই আমরা বিনা পরিশ্রমেই নিয়মিত ভালো ইনকামও পাচ্ছি। ভাবুন তো ভাইজান, যদি আমরা তখন বুঝে না বুঝে জমিটা বিক্রি করে দিতাম আর টাকাটা ব্যাংকে রেখে দিতাম, তাহলে আজ তার একটা টাকাও থাকতো না। ব্যাংকের সুদে যা আসতো, ইনফ্লেশন তা পুরো খেয়ে যেত। তাই মনে রাখবেন, সম্পদ বিক্রি করে আপনি হয়তো কিছুদিন বাঁচবেন, কিন্তু সম্পদ ধরে রাখলে সেটাই একদিন আপনাকে বাঁচাবে। ধন্যবাদ।